বিজয় ভাসানো উইকেট ডাক নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। ব্যবসায়ী নেতাদের উচ্ছ্বাস। করোনা পরবর্তী বড় অর্থনৈতিক সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ। বিমানে পাখির আঘাত ঠেকাতে শাহজালাল বিমানবন্দরে নেই আধুনিক ব্যবস্থা। 6টি বন্দুকের মধ্যে 4 এবং নারায়ণগঞ্জে জমজমাট নদী হাওরের পাইকারি মাছ বাজার। সরবরাহ কমায় রাজশাহীতে চড়া শীতের সবজির দাম। যুক্তরাষ্ট্রের বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে কর্পোরেট কর বাড়ানো, বড় ধরনের প্রণোদনা প্রকল্প ঘোষণা সহ বেশ কিছু পরিকল্পনা রয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তাকে অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ী মহল। তবে মার্কিন অর্থনীতি এখন এতটাই বিপর্যস্ত যে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারই এখন বাইডেনের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 2021 সালের 20 জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশ করবেন বাইডেন। এরপরই শুরু হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট মোকাবিলার যুদ্ধ। যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী বেকারত্ব আর জলবায়ু পরিবর্তন সংকট সমাধানের হাল ধরতে হবে শুরুতেই, কারণ এই বিষয়গুলোকে কখনোই গুরুত্বের সাথে দেখেননি ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় থেকেই দেশের অর্থনীতির বেহাল দশা নিয়ে বেশ কিছু পরিকল্পনা করেই রেখেছেন বাইডেন। আগামী 4 বছরের জন্য শিক্ষার্থীদের ঋণ মওকুফ, পেনশনধারীদের সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানো, বেকার ভাতা বাড়ানো, ক্ষুদ্র ব্যবসায়ী সেবায় $2 ট্রিলিয়ন অর্থ বরাদ্দ দেবেন বাইডেন। ট্রাম্প কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেয় গেল কয়েক বছরে অনেক বেড়েছে মার্কিনীদের আয় বৈষম্য। বাইডেনের পরিকল্পনা, তিনি বাড়াবেন কর্পোরেট কর। সর্বনিম্ন হলেও কর পরিশোধ করতে হবে দেশের বাইরে ব্যবসা করা মার্কিন সব প্রতিষ্ঠানকে। তবে সিনেটের সমর্থন ছাড়া বাস্তবতার মুখ দেখবে না তার কোনো পরিকল্পনাই। এত মোটা অঙ্কের ঋণের বোঝা মাথায় নিয়ে বড় প্রণোদনা পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন রিপাবলিকানদের সমর্থনও। 2019-20 অর্থবছরে যুক্তরাষ্ট্রের মোট বাজেট ঘাটতি ছিল $3 ট্রিলিয়ন ওপরে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সর্বোচ্চ। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবি এয়ারউইং এর জন্য কেনা 2টি MI-71 হেলিকপ্টার উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ডিজাস্টার রিকভারি সাইট নির্মাণ করা হচ্ছে, যা বিজিবি সহ দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্যরা ব্যবহার করতে পারবেন। চোরাচালান প্রতিরোধে টহল কার্যক্রম গতিশীলতা আনয়নের লক্ষ্যে ইতিমধ্যে 120টি অল টেরেন ভেহিক্যাল ATV ক্রয় করা হয়েছে। এছাড়া সীমান্তে সার্বিক সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা রাখায় বিজিবির সক্ষমতা বৃদ্ধির জন্য 12টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার APC এবং 10টি রাইট কন্ট্রোল ভেহিকেল ক্রয় করা হয়েছে। বিজিবি বহরে উচ্চ ক্ষমতা সম্পন্ন 12টি হাই স্পিড বোট, 2টি পন্টুন সংযুক্ত করা হয়েছে। এছাড়াও বিজিবির জন্য অত্যাধুনিক 2টি ফার্স্ট ক্রাফট সমুদ্রগামী, 7টি অত্যাধুনিক হাই স্পিড বোট, 2টি মেরিন এবং 2টি ট্রেইলার ক্রয়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবন সংলগ্ন জলসীমায় কার্যকরী টহল পরিচালনার পাশাপাশি মিয়ানমার সীমান্তে এসব উন্নত নৌযান মোতায়েন করে নাফ নদী সাগর উপকূলে ইয়াবা পাচার, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি অধিক কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। বিজিবি সদস্যদের অপারেশনাল কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে এবং সীমান্তে মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র পাচার, চোরাচালান প্রতিরোধে বিজিবি ডগ স্কোয়াড গঠন করা হয়েছে, যা সীমান্তবর্তী বিভিন্ন ICP ও বিমানবন্দরসমূহে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য শনাক্ত করে জাতীয় নিরাপত্তা বিশেষ অবদান রাখছে। 2009 থেকে 9 অক্টোবর থেকে 2020 পর্যন্ত বিজিবি সীমান্তে টহল ও অভিযান চালিয়ে 8,744 কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালান দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। সীমান্তের সার্বিক সুরক্ষা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বিজিবির সাংগঠনিক কাঠামোভুক্ত অতি পুরাতন ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের পরিবর্তে আধুনিক, যুগোপযোগী ও কার্যকরী ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ক্রয় করা হচ্ছে। ভারত ও মিয়ানমারের সাথে 539 কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় নতুন 62টি BOP নির্মাণের মাধ্যমে 401.5 কিলোমিটার সীমান্ত ইতিমধ্যে নজরদারিতে আনা হয়েছে। অবশিষ্ট 137.5 কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় আরও BOP স্থাপন করা হবে। এবং আপনারা জানেন যে আমাদের স্থল সীমানা চুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে করে যান, কিন্তু এটা আইনও তিনি পাশ করে যান, কিন্তু ভারত তখনও করেনি। কিন্তু
75-এর পরে জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। যাক, আমি প্রথমবার যখন আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি এবং পরবর্তীতে আপনারা জানেন যে ভারতের পার্লামেন্টে সকল দল মিলে আইন পাশ করে দিয়েছে এবং আমাদের সীমান্ত এখন আমাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে, ম্যাপ তৈরি এবং সিগনেচার করা হয়েছে এবং এটা আমাদের সীমান্তগুলি এখন সুরক্ষার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। গত সেপ্টেম্বর 2020 তারিখে একনেক সভায় আরও 73টি নতুন কম্পোজিট বিওপি নির্মাণের বিষয়ে আমরা অনুমোদন দিয়েছি। এতে বিজেপির অপারেশনাল ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং সৈনিকের মনোবলও ইতিমধ্যে আরও দৃঢ় হবে। আমরা সবথেকে বড় কথা, বিজেপি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে। আমরা দুটি আধুনিক হেলিকপ্টার ক্রয় করেছি। আসলে প্রকৃতপক্ষে হেলিকপ্টারের কথা আমি নিজেই উদ্যোগী হয়ে বলেছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা বিশাল সমুদ্র সীমাও যেমন পেয়েছি, কিন্তু আমাদের বর্ডার এলাকা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য দুর্গম এলাকাগুলি, সেই এলাকাগুলি নিরাপত্তা দেওয়া এটা একান্তভাবে দরকার। সে কারণেই এটা আমরা এই হেলিকপ্টার ক্রয় করে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি। এই মুজিব বর্ষেই বিজেপি তাদের দুটি হেলিকপ্টার পেল, এটা অত্যন্ত গৌরবের ও আনন্দের বলে আমি মনে করি। বিজেপিতে হেলিকপ্টার সংযোজনের বিষয়টি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি এয়ার উইংয়ের এই যাত্রা বিজেপির সার্বিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। উক্ত দুটি হেলিকপ্টারের উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজেপিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি, যে আজকে থেকে বিজেপি ত্রিমাত্রিক বাহিনী। বিজেপির সদস্যবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে 5ই ডিসেম্বর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের 3য় ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বলেছিলেন যে এ বাহিনী দেশের সীমান্ত রক্ষা ও চোরাচালানি প্রতিরোধের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি বলেছেন, আমি কোট করছি, যেটা একটা নির্দেশনা তার, এটা শুধু বিজেপি না, আমি মনে করি বাংলাদেশের সকলের জন্য এটা প্রযোজ্য। সেটা হচ্ছে, ইমানের সঙ্গে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবেসো। আনকোট। জাতির পিতা বঙ্গবন্ধুর কথা, যে ইমানের সাথে থাকো, ইমানের সঙ্গে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবেসো। আনকোট। তাই মনে করি যে প্রত্যেকেই জাতির পিতার এই নির্দেশনা মেনে চলবে এবং বিজেপির সদস্যরাও এই নির্দেশনা মেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজেপির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। আর আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার, এই বাহিনীর সার্বিক উন্নয়নে এ পর্যন্ত যত কাজ করেছি, তাছাড়া প্রত্যেকটা সৈনিকেরও নানা রকম সমস্যা ছিল, সেগুলো আমরা দূর করেছি। ছুটি বাড়িয়েছি, বেতন ভাতা বাড়িয়েছি, নতুন পোশাক দিয়েছি, সব কিছুই কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা করে দিয়েছি। কাজে আমরা চাই আমাদের প্রত্যেকটা বাহিনী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত হোক, সেই দিকে আমরা লক্ষ্য করি। বিশেষ করে বিজিবির এয়ার উইংয়ের হেলিকপ্টারিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ ছিলাম সরাসরি গণভবনে। শাহজালাল সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে বার্ড হিট বা উড়োজাহাজে পাখির আঘাতের ঘটনা নিয়মিত হলেও পাখি তাড়াতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। ঝুঁকি নিয়ে বিমান চালাতে হয় পাইলটদের। এর মধ্যে পাখি তাড়াতে ব্যবহৃত 6টি বন্দুকের মধ্যে 4টি অচল থাকায় বিপাকে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের আশপাশে রয়েছে ছোট বড় জলাশয়, ফলে সারা বছরই বিমানবন্দর এলাকায় পাখির আনাগোনা থাকলেও শীত মৌসুমে উপদ্রব আরও বাড়ে। প্রতি বছরই উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে পড়া বা শতাধিক বার্ড হিটের কারণে জরুরি অবতরণে বাধ্য হয় অনেক ফ্লাইট।
গেল বছরও বাংলাদেশ বিমানের একটি ড্যাশিট উড়োজাহাজে বার্ড হিটের কবলে পড়লে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় ৩ ঘন্টা। পাইলটের দক্ষতায় এ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজ। যেহেতু এটা সাধারণত ল্যান্ডিং এবং অ্যারাইভেলের সময়কালীন সময় হয়, পাইলট যদি কনসিয়াস থাকে তাহলে সেই এয়ারক্রাফটগুলো ম্যাক্সিমাম টাইমে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। অগোচরে যদি হয়ে যায় সেটা আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সবচেয়ে ভয়াবহতা হলো বিমানটার একটা গতি আছে, সেই গতির সাথে বার্ডের যখন সংঘর্ষ হচ্ছে, তো এটা কিন্তু গতিটা ডাবল হয়ে যাচ্ছে। আমাদের অপারেটরদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রপেলারে লেগে গেছে বা আমাদের স্পিন হাবে লেগে গেছে বা আমাদের যে ডানাটা আছে ডানার ওখানে লেগে গেছে। অথচ পাখি তাড়াতে শাহজালাল বিমানবন্দরে একমাত্র বন্দুকই সম্বল। ৮ জন বার্ড শুটার থাকলেও ৬টি বন্দুকের মধ্যে 4টি অচল থাকায় পাখি তাড়াতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। বন্দুক কিনতে হলে লাইসেন্সিং ব্যাপার আছে, সেগুলোর জন্য আমরা দরখাস্ত করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে, সেগুলি আমরা ক্লিয়ারেন্স পেলে 6টি বন্দুক কেনার প্ল্যান পরিকল্পনা আমাদের আছে। অবশ্য বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে রাডার সহ আধুনিক পদ্ধতি স্থাপনের কথা বলছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। এক ধরনের রাডার আছে, আর এটা ডিটেলস মেকানিজম, সাউন্ড দিয়ে অ্যাকুস্টিক সাউন্ড দিবে এবং রাডার দিয়ে স্ক্যান করবে। ওই ধরনের সিস্টেমের জন্য আমরা অন্তর্ভুক্ত করার জন্য প্রক্রিয়াধীন আছে। নিরাপদে বিমান উড্ডয়ন অবতরণ নিশ্চিতে উন্নত দেশের লেজার রশ্মি, কেমিক্যাল স্প্রে, শব্দ তরঙ্গ সহ বিভিন্নভাবে পাখি তাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। হাজারাল শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন বিমানবন্দর ও জাহাজে পাখির আঘাতের ঘটনা এবং এই সমস্যার সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন এভিয়েশন খাত বিশেষজ্ঞ এবং দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। জনাব কাজী ওয়াহিদ, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি শুরুতে একটু জানতে চাচ্ছি যে সমস্যা আমরা দেখছি, আসলে রিপোর্টে দেখলাম, বর্তমান অবস্থার বিষয়ে আপনি কি মনে করেন যে আমাদের এভিয়েশন খাতের কি অবস্থা? ধন্যবাদ। আসলে এই বার্ড হিটের সমস্যাটা কিন্তু এটা শুধু যে বাংলাদেশে তা নয়, এটা সারা বিশ্বের সবগুলো বিমানবন্দরেই কিন্তু এই সমস্যা বিদ্যমান। তবে এটাকে মানে প্রত্যেকটা দেশই এটাকে ইফেক্টিভ ম্যানেজমেন্ট করে। হ্যাঁ, বার্ড হিট যাতে না হয়, বার্ডকে এয়ারপোর্ট থেকে দূরে রাখা, রানওয়ে থেকে দূরে রাখার নানা রকম কৌশল তারা অবলম্বন করে। আমাদের দেশে এই সমস্যাটা আরেকটু বেশি হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের এয়ারপোর্টের যে রক্ষণাবেক্ষণ, রানওয়ের আশেপাশে বেশ কিছু জলাশয় রয়েছে। এইসব জলাশয়ে কিন্তু অনেক মাছ থাকে এবং এই মাছ খাওয়ার জন্য পাখিদের আকর্ষণ কিন্তু দুটো জিনিসের উপরে। একটা হলো জলাশয়ের মাছ, আর একটা হলো ঝোপঝাড় যেগুলো থাকে, রানওয়ের দুই পাশে অনেক ঝোপঝাড় আছে, সেগুলো যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, সেখানে অনেক ঘাস ফড়িং বা অন্যান্য নানা জাতের পোকামাকড় থাকে এবং পাখিদের অন্যতম প্রিয় খাদ্য হচ্ছে পোকামাকড়। এই পোকামাকড় খাওয়ার জন্য বা জলাশয়ের মাছ খাওয়ার জন্যই কিন্তু সাধারণত পাখিদের আগমন হয়ে থাকে। এটাকে কিন্তু রোধ করা সম্ভব দুটি উপায়। এক নম্বর হলো যে পাখিটাকে এয়ারপোর্টে রানওয়ের আশেপাশে সব জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঝাড় মুক্ত রাখা, গাছপালা যাতে না হয়, বাড়তি আগাছা যাতে না জন্মাতে পারে, পুকুর এবং এই জাতীয় জলাশয় যতগুলো আছে সেগুলো যতটা সম্ভব সেগুলোকে ভরে ফেলা, যাতে করে মাছের উৎপাদন না হতে পারে, তাহলে বার্ড আসা যাওয়া, পাখি আসা যাওয়া অনেক অংশে কমে যাবে। আর এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে জিনিসটা দরকার, এখন আমরা এটা ট্র্যাডিশনাল যে নিয়মটা, এই পাখিগুলোকে মেরে ফেলা হয়। এছাড়াও কিন্তু আরো অনেক রকমের পন্থা এখন করা হয়েছে। সনিক এয়ার ক্যানন ব্যবস্থা চালু হয়েছে, সাউন্ড করে পাখিগুলোকে যাতে সরিয়ে ফেলা যায়। তারপর সাউন্ডের মাধ্যমে, তারপর নানা রকম ইমেজ ক্রিয়েটিং এর মাধ্যমে এগুলো অন্যান্য দেশে তারা করছে আর কি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো কি, আমাদের দেশে সেই ট্র্যাডিশনাল ওয়েতে আমরা এই বার্ড হিটটাকে করতে প্রিভেন্ট করার চেষ্টা করি, সেটা অপ্রতুল। যেটা আমরা রিপোর্টে শুনলাম যে 8টার মধ্যে 6টাই অকেজ রাইফেল, দুটো মাত্র রাইফেল, দুটো রাইফেল দিয়ে 24 ঘন্টা ডিউটি করা বা সেটা কার্যকর করা অত্যন্ত ডিফিকাল্ট ব্যাপার। সো কাজে আমার মনে হয় এটা অত্যন্ত জরুরি ভিত্তিতে, এটা একটা জরুরি ব্যাপার এবং এটাকে কোনোভাবে নেগলেক্ট করার কোনো সুযোগ নাই। এটা যাতে করে অতি শীঘ্রই সম্ভব সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ, তাদের উচিত এই রাইফেল সংগ্রহ করা এবং আরো অনেক যেসব আধুনিক ব্যবস্থা সমূহ আছে সেইগুলোকে অ্যাডাপ্ট করা, যাতে আমি একটু জানতে চাচ্ছিলাম যে জনাব ওয়াহিদ, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই সমস্যা তো একদিনের নয়, যেহেতু আপনি যেটা বলছেন সেই প্রশ্নে আসতে চাচ্ছিলাম যে
6টি বন্দুক মাত্র, এবং এই সমস্যা যেহেতু একদিনের নয়, সেক্ষেত্রে আসলে সিবিআই স্টেশন তারা কি উদাসীন ছিলেন, নাকি তাদের আরও কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল অনেক আগেই? এটা প্রোঅ্যাক্টিভলি এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এইগুলোকে কিন্তু আগে থেকে অ্যান্টিসিপেট করতে হবে, এবং যেহেতু এয়ারপোর্ট একটা কি ইনস্টলেশন, হ্যাঁ, সো কাজে এখানে কিন্তু কোন রকম শৈথিল্য দেখানোর বা কোন রকম দেরি করার বা বিলম্বিত করার কোনো সুযোগ নাই। কাজে এখানে এই জিনিসগুলো যে আমাদের এই সমস্যা হতে পারে, এবং এই শীতকালে কিন্তু পাখির আগমন আরো বেশি ঘটবে। এই দেখেন, আমরা অলরেডি নভেম্বর মাসে চলে এসেছি। শীতের সময় পাখির আগমন আমরা জানি, আমাদের দেশে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে পাখি চলে আসে, এবং যেখানেই জলাশয় পায় সেখানেই কিন্তু পাখিরা অবস্থান নেয় আর কি। সো কাজে আমরা জানি এয়ারপোর্টের মধ্যে কিন্তু অনেকগুলো জলাশয় আছে। সো কাজে এখানে পাখি আগমন ঘটবে, এটাই স্বাভাবিক। সো কাজে এইটা যদি আমরা অ্যান্টিসিপেট না করতে পারি, যারা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে এটা বোঝা উচিত, সময় মতো উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে এটাকে প্রতিরোধ করা যায়। এবং যেটা আমি বললাম, শুধু বন্দুক থাকলেই হবে না, বন্দুক শুট করার জন্য দক্ষ শুটার দরকার হবে, এবং এই বন্দুকটা কিন্তু এখন অনেক পুরনো পদ্ধতি, এছাড়া অন্যান্য অনেক পদ্ধতি কিন্তু এখন আবিষ্কৃত হয়েছে। এখন রাডার সিস্টেম, আধুনিক অ্যাডভান্স রাডার সিস্টেমের মাধ্যমে কিন্তু এটা করা যায়, ডিটেক্ট করা যায়। সো কাজেই এখন আমাদের যেভাবে এয়ার ট্রাফিক বাড়ছে বাংলাদেশে, আমরা দেখছি ইভেন এই প্যান্ডেমিকের মধ্যেও কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যেখানে বিমান চলাচল এখনো স্বাভাবিকের অনেক পিছনে, অনেকে এখন চালু করতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা যদি থাইল্যান্ড দেখি, বা ইভেন ইন্ডিয়া, নেপাল, অন্যান্য দেশের থেকে নয়, কিন্তু বাংলাদেশ এখন অনেক এগিয়ে আছে প্যাসেঞ্জার ট্রাফিকের ব্যাপারে, কার্গো ট্রাফিকের ব্যাপারে, বিকজ এই দুটো মানে এই এভিয়েশন খাত কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা চালিকা শক্তি। সো কাজেই এইটা যদি কোনো কারণে স্থবির হয়ে পড়ে, তাহলে কিন্তু পুরো দেশের উপরে, অর্থনীতির উপরে এফেক্ট পড়বে। সো কাজে এয়ারপোর্ট সচল রাখার জন্য, এয়ারপোর্টে প্লেন ওঠানামা যাতে করে করা যায়, স্মুথ করা যায়, সেটার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। সেটা কিন্তু অতি তড়িৎ গতিতে নিতে হবে, এটা নিয়ে ডিলে করার কোনো সুযোগ নাই। অনেক অনেক ধন্যবাদ কাজী ওয়াহিদুল আলম, আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে এভিয়েশন খাত নিয়ে আসলে সমস্যা সমাধানের বিষয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দেশে বিমানবন্দরে উড়োজাহাজে পাখির আঘাতে ঘটে এবং সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছিলেন এভিয়েশন খাত বিশেষজ্ঞ এবং দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5 কোটি ছাড়িয়েছে। সবশেষে একদিনে প্রায় 6 লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। একদিনে মারা গেছেন 7,500 মানুষ। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 12,55,000। এখনও করোনা আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছেন 1200-র বেশি মানুষ, আক্রান্ত হয়েছেন 1,24,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে ভারত ও ব্রাজিল। ইউরোপের করোনা পরিস্থিতিও আবারও অবনতি হয়েছে। ইউরোপ জুড়ে একদিনে আক্রান্ত হয়েছে 3 লাখের বেশি, মারা গেছে 3,000-এর বেশি মানুষ। ঋতু পরিবর্তনের সাথে সাথে নারায়ণগঞ্জে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, ফলে পাইকারি মাছের দামও আগের তুলনায় কমেছে। তাই নদী ও হাওড় অঞ্চলের ফরমালিন মুক্ত তাজা মাছের জমজমাট বেচাকেনা। নদীবন্দর সংলগ্ন শীতলক্ষা নদীর পূর্ব তীরে 3 নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজারে রুই, কাতলা, ইলিশ, বোয়াল, পাঙ্গাস, আইর, করাল ও রিঠা সহ নদীর ছোট বড় সব ধরনের তাজা মাছ পাওয়া যায়। অন্যান্য মাছের পাশাপাশি বড় আকৃতির ইলিশে এখন বাজার সয়লাভ। 1.5 থেকে 2 কেজি ওজনের পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে ইউনিলিভার ও যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস হাইজিন অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কোয়ালিশন স্থাপন করেছে। এই প্রকল্পটির মাধ্যমে 3 ধাপে ইউনিলিভারের পরীক্ষিত এবং প্রমাণিত বিভিন্ন বিষয়ে ডিজিটাল সমাধান করা হবে। ব্রাক, সেভ দ্য চিলড্রেন, ইন্টারন্যাশনাল রেসিভ কমিটি এবং বাংলাদেশের জাতিসংঘের কমিশন শরণার্থী UNHCR, এই 4 সংস্থা এই জোটের অধীনে অংশ নিয়েছে। 2021 সালের মে মাসের মধ্যে দেশের অন্তত 20টি থানায় 1000 হ্যান্ড ওয়াশিং স্টেশন স্থাপন ও 1,58,000 মানুষের কাছে কমিউনিটি মিটিংয়ের মাধ্যমে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে ব্রাক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেক বিজয় ভাষণে ঐক্যের ডাক নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। ব্যবসায়ী নেতাদের উচ্ছ্বাস। করোনা পরবর্তী বড় অর্থনৈতিক সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ। বিমানে পাখির আঘাত ঠেকাতে শাহজালাল বিমানবন্দরে নেই আধুনিক ব্যবস্থা। 6টি বন্দুকের মধ্যে 4। এই ছিল এই সময় বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।